ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই সিনিয়র অ্যান্ড জুনিয়র কলেজ, গুড ইভিনিং। আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে ইনফার্টিলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। এবং ইনফার্টিলিটি টপিকটা হচ্ছে এখনকার যুগে সবচেয়ে বার্নিং ইস্যু। কারণ আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, সেটা যারা জিপি প্র্যাকটিস করতেছে বা ইন্টার্নশিপ করছে বা আমাদের যারা প্র্যাকটিসিং লাইফ ক্লিনিশিয়ান হিসেবে, তাদের কাছে বেশিরভাগ সময় কিন্তু আসে হচ্ছে ইনফার্টিলিটির পেশেন্টগুলো। আমার এই সেশনটা আজকে যাদের জন্য ইমপ্রুভ করবে তারা হচ্ছে যেমন ফিফথ ইয়ার স্টুডেন্টরা যেমন এখান থেকে তাদের লেকচারটা গুছিয়ে ফেলতে পারবে, যারা ইন্টার্নশিপ করছে অথবা যারা জিপি প্র্যাকটিস করছে তাদের জন্যও কিন্তু এই সেশনটা হেল্পফুল হবে। তো আমরা আসলে ইনফার্টিলিটি বলতে কি বুঝি এবং আমরা কখন একটা পেশেন্টকে বলবো যে সে আসলে ইনফার্টাইল। তো ইনফার্টিলিটি বলার জন্য আমাকে প্রথমেই বলতে হবে যে to conceive within 1 year of unprotected intercourse to 2 to 3 times a week with a couple has full opportunity to conceive। মানে একটা কাপলের ফুল অপরচুনিটি থাকা সত্ত্বেও যদি সে 1 বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করার পরেও তার প্রেগনেন্সি না হয়, তখনই কিন্তু আমরা এই কাপলকে বলতে পারবো ইনফার্টাইল কাপল। এখন ইনফার্টিলিটি কাপলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি, একটা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি কারা? যাদের হচ্ছে এখন পর্যন্ত কোনো ইস্যু নাই, মানে সেটা হয়তো লাইভ প্রেগনেন্সি হতে পারে, সেটা অ্যাবর্শন হতে পারে, অ্যাক্টোপিক হতে পারে, মানে তার কোনো ধরনের প্রেগনেন্সি সে এখন পর্যন্ত হয় নাই, সে হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি। আর যার হচ্ছে একটা ইস্যু আছে, সে হয়তো মোলার হোক, একটোপিক হোক, অ্যাবর্শন হোক বা আইউডি হয়ে যাক, লাইভ ইস্যু না থাকা সত্ত্বেও সে একবার যদি কনসেপ্ট করে থাকে, তারপরে যদি সে প্রেগনেন্ট না হতে পারে, তখনই আমি তাকে বলবো সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো ইনফার্টিলিটি পড়ার সময় আমরা দুটা টার্ম পড়ে থাকি, একটা হচ্ছে ফিকান্ডেবিলিটি বা ফিকান্ডিটি। তো হোয়াট ইজ ফিকান্ডেবিলিটি, হোয়াট ইজ ফিকান্ডিটি? ফিকান্ডেবিলিটি হচ্ছে একটা প্রবাবিলিটি অফ অ্যাচিভিং প্রেগনেন্সি উইদিন ওয়ান মেনস্ট্রুয়াল সাইকেল, মানে একটা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে সেই প্রেগনেন্সি হওয়ার ক্যাপাবিলিটি। আর ফিকান্ডিটিটা কি? সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাচিভিং লাইভ বার্থ উইথ এ সিঙ্গেল সাইকেল। মানে ফিকান্ডিবিলিটি হচ্ছে তার কনসিভ করবে কিনা, অ্যাচিভ করবে কিনা, আর ফিকান্ডিটা হচ্ছে তার লাইভ বার্থ হবে কিনা। জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স। এখন এটা ইনসিডেন্স কেমন, এটা যদি আমরা দেখি ইনসিডেন্সটা সাধারণত দেখা যায় যে 80% অফ কাপল অ্যাচিভ মানে কনসেপশন যদি তারা কোনো কিছু না ট্রিটমেন্টও নেয়। এই বাকি 20%-এর মধ্যে যে 10% আছে তারা হচ্ছে বাই দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, যেহেতু আমরা বললাম যে 1 বছর টাইম, ওই 1 বছরের মধ্যে তার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করার পরেও প্রেগনেন্সি হয় নাই, সেটা ইনফার্টিলিটি। তাহলে সেই যে বাকি 10%, 80% থেকে 20%, এই 20%-এর মধ্যে যে 10%, সেই 10% হচ্ছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই সে প্রেগনেন্ট হতে পারবে উইদিন সেকেন্ড ইয়ার। আর বাকি যে 10% আছে সেটা নিয়ে আসলে আমাদের টেনশনটা থাকে যে তারা কি করবে। এখন একটা ইনফার্টিলিটির জন্য বা একটা কনসেপশনের জন্য আমাদের কিছু ফ্যাক্টর রিলেটেড, যে ফ্যাক্টরগুলো কি? অবশ্যই তার হেলদি মানে হাজব্যান্ডের হেলদি স্পার্মাটোজোয়া থাকতে হবে, যেটা হচ্ছে ডিপোজিটেড হাই ইন দ্য ভ্যাজাইনা হতে হবে, এবং দ্য স্পার্মাটোজোয়া শুড আন্ডারগো চেঞ্জেস। আমরা যে পড়তাম যে অ্যানাটমিতে ক্যাপাসিটেশন, অ্যাক্রোসোম রিয়াকশন, এই জিনিসগুলো অবশ্যই কমপ্লিট হতে হবে। স্পার্মাটোজোয়াটা মোটাইল হতে হবে, এবং যেই টাইমে ইন্টারকোর্সটা হবে অবশ্যই সেটা ওভুলেশন পিরিয়ড হতে হবে। যদি ওই টাইমটা ওভুলেশন পিরিয়ড না হয়, হয়তো সে যে মানে ইন্টারকোর্সটা করছে ঠিক ওভুলেশন টাইমটা যেটা আমরা বলি যে 14 ডেজ বা 14 ডেজের সাথে প্লাস মাইনাস যদি 48 আওয়ার করে, সেই টাইমের মধ্যে যদি কোনো ইন্টারকোর্স না করে, তাহলে তো প্রেগনেন্সি পসিবল না। এবং দ্য স্পার্মাটোজোয়া শুড ফার্টিলাইজ দ্য ওসেট অ্যাট দ্য অ্যাম্পুল অফ দ্য টিউব, এবং অ্যাম্পুলার মধ্যেই ফার্টিলাইজ করতে হবে। এই যে ফ্যাক্টরগুলো, এগুলোর উপর ডিপেন্ড করে যে একটা কনসেপশনে হবে কি হবে না। এখন যদি ধরা হয় যে কজেস অফ ইনফার্টিলিটি, আগে ধরা হতো যে ফিমেল ফ্যাক্টরটা বেশি, বলা হতো যে ফিমেল ফ্যাক্টরটাই হচ্ছে মোর দ্যান 40%, কিন্তু এখন বলতেছে যে বোথ মেল ফ্যাক্টর অ্যান্ড ফিমেল ফ্যাক্টর ওটাই হচ্ছে 35 থেকে 40%। এছাড়া আছে কিছু কম্বাইন্ড ফ্যাক্টর, যেটা হচ্ছে 5 to 10%, আরেকটা হচ্ছে আনএক্সপ্লেইনড। এবং আনএক্সপ্লেইনটা হচ্ছে আমাদের জন্য অনেক প্রবলেমেটিক ইস্যু, কারণ আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি আমরা কখন বলি? আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি আমরা তখনই বলি যখন একটা হাজব্যান্ড কোনো প্রবলেম নেই, তার সিমেন অ্যানালাইসিস নর্মাল, একটা ওমেন তার ওভুলেশন ফ্যাক্টর নর্মাল, তার আলট্রাসোনোগ্রাম করে নর্মাল, আমরা যদি টিউব প্যাটেন্সি চেক করি সে টিউবও প্যাটার্ন, কিন্তু সে প্রেগনেন্ট হচ্ছে না।
এটা কি আমরা বলতেছি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, এবং এটাই হচ্ছে প্রায় 20 থেকে 25%। এবং এটার জন্য আসলে ট্রিটমেন্ট প্রোটোকলগুলোও আসলে একটু টাফ হয়ে যায়, যে কখন তারা হবে, প্রেগনেন্সি হবে। কারণ আমরা তো এখানে কোনো ফ্যাক্টরই খুঁজে পাচ্ছি না। আমরা যখন একটা ফ্যাক্টর খুঁজে পাবো যে আমার হাজব্যান্ডের প্রবলেম, ফিমেলের প্রবলেম, তখন হয়তো আমরা তার কিছু ট্রিটমেন্ট দিতে পারি। যদি ফিমেলের প্রবলেম পাই তাহলে আমরা ফিমেলের ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু যখন আমাদের মেল এবং ফিমেল ফ্যাক্টরে কোনোটাই প্রবলেম না পাই, তখন আসলে আমাদের ট্রিটমেন্ট দেওয়াটা খুবই টাফ হয়ে যায়। এখন যদি আমরা মেল ইনফার্টিলিটিতে চাই, তাহলে মেল ইনফার্টিলিটি আমরা কীভাবে ভাগ করি? মেল ইনফার্টিলিটি আমরা ভাগ করছি 3 ভাবে: প্রিটেস্টিকুলার, টেস্টিকুলার অ্যান্ড পোস্ট টেস্টিকুলার। এখন প্রিটেস্টিকুলার বা আমরা যদি এটা ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা দেখবো এটা জেনেটিক, এটা এন্ডোক্রাইন, সাইকোসেক্সুয়াল অ্যান্ড ড্রাগস। এখন জেনেটিকের মধ্যে সে ক্লাইনেফেল্টার সিনড্রোম হতে পারে। এন্ডোক্রাইনের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, থাইরয়েড ফাংশন, হাইপারপ্রোলাক্টিনেমিয়া, গোনাডোট্রফিন ডেফিসিয়েন্সি, মানে তার এফএসএস এলএসি রিলিজ হচ্ছে না। সাইকোসেক্সুয়ালের মধ্যে যেমন তার ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে। ড্রাগসের মধ্যে সে হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছে, অ্যান্টি সাইকোটিক ড্রাগস নিচ্ছে, সে হয়তো সিমেটিডিন খাচ্ছে, নাইট্রোফুরান্টোয়েন খাচ্ছে। এই ড্রাগসগুলোও কিন্তু মানে ইনডাইরেক্টলি সে ইনফার্টিলিটি করতেছে। টেস্টিকুলার কারা? টেস্টিকুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফেকশান। ইনফেকশানের মধ্যে যদি একটা মানে মেল ফ্যাক্টরের মধ্যে আমরা বলি যে তার পিউবার্টি ক্রস করার পর তার মামস অর্কাইটিস হয়, দেন কিন্তু তার ইনফার্টিলিটি হওয়ার চান্স খুব বেশি। এছাড়া আছে ভ্যারিকোসেল, কিছু টক্সিন যেমন স্মোকিং, রেডিয়েশন। এখন যদি আমরা পোস্ট টেস্টিকুলার ফ্যাক্টর দেখি, ওখানে হচ্ছে ইফারেন্ট ডাক্টের মেল অবস্ট্রাকশন হয়। সেগুলো কী কী? সেটা কনজেনিটাল হতে পারে, অ্যাকুয়ার্ড হতে পারে। অ্যাকুয়ার্ডের মধ্যে কী কী আছে? টিউবারকুলোসিস আছে, গনোরিয়া আছে, সবচেয়ে বেশি কিন্তু টিবি। কারণ টিবিটা হচ্ছে আমাদের মানে ডেভেলপিং কান্ট্রির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। মানে আমাদের দেখা যায় ইনডাইরেক্টলি যদি আমরা সবারই চেক করি, মানে পালমোনারিতে ছোটো ফোকাস পাওয়া যাবে, গন ফোকাস কিন্তু খুবই কমন। সেই জন্যই বললাম যে টিবিটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এবং সেটা শুধুমাত্র যে মেল ফ্যাক্টর তা বলবো না, ফিমেল ফ্যাক্টরও পেলভিক টিবি অনেক ক্ষেত্রে আনডায়াগনোজ থাকে। সেটা যখন আমরা পরবর্তীতে ল্যাপারোস্কোপির মতো ইনভেসিভ প্রসিডিওরে যাই, তখন আসলে মানে আবিষ্কার হয় যে সে আসলে টিবিতে ভুগছে, এবং টিবির ট্রিটমেন্ট করার পর কিন্তু আসলেই তার সাকসেস রেট খুবই ভালো পাওয়া যায়। সুতরাং ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করার সময় এই টিবি জিনিসটা কিন্তু কখনোই আমাদের মাথার থেকে বের হয়ে যাওয়া উচিত না। এছাড়া কেমন রয়েছে? এছাড়া রয়েছে ইজাকুলেটরি ফেইলার, রেট্রোগেট ইজাকুলেশন, হাইপোস্প্যাডিয়াস। এখন একইভাবে যদি আমি আমার ফিমেল ফ্যাক্টরগুলোর দিকে দেখি, ফিমেল ফ্যাক্টরগুলো কী কী রয়েছে? ফিমেল ফ্যাক্টরগুলো রয়েছে, যদি আমি একটু মানে ক্যাটাগরাইজ চিন্তা করি, যদি শুরু করি ওভারি থেকে, ওভারির পর থেকে আমি যাব টিউব থেকে যাব ইউট্রান, দেন সার্ভিক্স, দেন পেলভিক এন্ডোমেট্রিওসিস। এইভাবে বলার সুবিধাটা কি? এটা হচ্ছে আমাদের সাইক্লিক প্যাটার্নটা মনে থাকবে: ওভারি, টিউবাল, ইউট্রান, সার্ভাইকাল অ্যান্ড পেলভিক এন্ডোমেট্রিওসিস। এখন ওভারিয়ান ফ্যাক্টরের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট? এবং আমরা যদি খেয়াল করি, ওভারিয়ান ফ্যাক্টরটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 30 থেকে 40%। অ্যান্ড তারপর হচ্ছে টিউবালটা হচ্ছে 25 to 35%। এখন আমাদের হয় কি, আমরা যখন ইনফার্টিলিটি কেসগুলো হ্যান্ডেল করি, আমরা সবচেয়ে প্রথমে দেই হচ্ছে কি একটা আলট্রাসোনোগ্রাম করে আসেন। কিন্তু খেয়াল করলে কি দেখতেছি আমরা, ইউট্রাইন ফ্যাক্টরটা মাত্র 10%। এই যে ওভারির প্রবলেম থাকতে পারে, টিউবাল প্রবলেম থাকতে, এই জিনিসগুলো কিন্তু আনডায়াগনোসড। তো তবুও যদি আমরা একটা টিভিএস করি, টিভিএস করলে আমরা টিউবাল যে ডিজিজগুলো, হাইড্রোসালফিংসের মতো যে প্রবলেমগুলো, হয়তো সেগুলো আইডেন্টিফাই করতে পারবো, অথবা একটা যদি টিউব ওভারিয়ান মাস থাকে সেটাও আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু নর্মাল একটা ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রামে কিন্তু যে বলে রেজোনেন্সটা, সেটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে টিউবাল ফ্যাক্টর বা ওভারিয়ান ফ্যাক্টরগুলো বেশিরভাগ ক্ষেত্রে আনডায়াগনোজ থাকে, এবং থাকলেও খুব ক্লিয়ারলি ফ্যাক্টরের মধ্যে সেটা কি এন্ডোমেট্রিওসিস কিনা, এটা ট্রান্স অ্যাবডোমিনালে বোঝায় আসলে একটু টাফ। তো আমরা ওভারিয়ান ফ্যাক্টরের মধ্যে কী কী পেতে পারি? ওভারিয়ান ফ্যাক্টরের মধ্যে ছিল অ্যানোভুলেশন বা অলিগো ওভুলেশন, ডিক্রিজড ওভারিয়ান রিজার্ভ, লুটিয়াল ফেজ ডিফেক্ট, লুটিয়াল আনরাপচার্ড ফলিকল। এরপরে যদি আমরা টিউবাল ফ্যাক্টর দেখি, টিউবাল ফ্যাক্টরের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে যে পিআইডির জন্য যেটা আছে হাইড্রোসালফিংস, দেন ইউটারাইন ফ্যাক্টরের মধ্যে যদি তার বিশাল বড় একটা ফাইব্রয়েড থাকতে পারে, সেটা হয়তো তার এন্ডোমেট্রিয়ামটাকে ঠিকমতো হাইন্ডার করতেছে, মানে তার ইমপ্ল্যান্টেশন সম্ভব না, সেটা একটা হতে পারে। সার্ভাইকাল ফ্যাক্টরের মধ্যে সে হোস্টেল সার্ভিক্স হতে পারে, যে তার সার্ভাইকাল মিউকাসটা ঠিক বা তার অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জ আছে।
বা সার্ভাইকোভ্যাজাইনাল অ্যাজেনেসিস আছে, সেগুলোও কিন্তু আমার ইনফার্টিলিটি করতেছে এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আনডায়াগনোস থেকে যাচ্ছে। এখন আমরা যদি একটা পেশেন্টকে বলি যে এবং কেন আমাদের দেশে এই যে ইনফার্টিলিটি ইনসিডেন্সটা বেশি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমরা এখন হচ্ছে ডিলেড ম্যারেজের পক্ষে। তো আমরা যদি আগের কালের মেয়েদের দেখি, ইউজুয়ালি কী হতো, 18-19-এর মধ্যে বিয়ে হয়ে যেত। আমরা জানি যখনই 30 ক্রস করবে তখন কিন্তু তার ওভারিয়ান রিজার্ভ কমতে থাকবে। কেন কমতে থাকবে? আমরা যদি আমাদের ফিমেল ফ্যাক্টরগুলো চিন্তা করি, একটা মেয়ের ওভুলেশন কিন্তু তার ইন্ট্রাইউটারাল লাইফে মানে কীরকম ওভারিয়ান ফলিকুল আছে সেটা সেট হয়ে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যেমন যখন আমি জন্মগ্রহণ করব তখন কিন্তু অলরেডি তার মানে ফলিকল চলে আসে 2 লাখসে। এরপর আরও কমতে কমতে আমরা যখন রিপ্রোডাক্টিভ লাইফে আসি তখন মাত্র আমাদের 400 ফলিকল এই রিপ্রোডাক্টিভ লাইফে ম্যাচিওর হয়। তাহলে মাত্র 400, এবং এই 400-এর মধ্যে এই যে আমার ইন্ট্রাইউটারাল লাইফ থেকে এই রিপ্রোডাক্টিভ লাইফ যত সে মানে ইয়ার ক্রস করতেছে বা মান্থ ক্রস করতেছে, কি হচ্ছে, তার কিন্তু এজিং প্রসেস হচ্ছে। তো যতটা তার এজিং প্রসেস হবে ফলিকুলগুলা, তত কিন্তু তার অ্যাবনর্মালিটি হবে, তত তার ফার্টিলাইজেশন পাওয়ার কমে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা বলি যখনই একটা ফিমেল 30 ক্রস করে তখনই কিন্তু তার ইনফার্টিলিটি হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়। তো এর প্রথম ইস্যু আমরা বললাম যে ডিলেড ম্যারেজ, হয়তো বা সে ক্যারিয়ার ওরিয়েন্টেড বা মনে করছে আমার পড়াটা একটু শেষ করে নিয়ে একটু গুছাই নি ফ্যামিলিটা, তো ডিলেড চাইল্ড বিয়ারিং হচ্ছে। সেটা যে শুধু ফিমেল ফ্যাক্টর আমি বলবো না, অবশ্যই মেল অ্যান্ড ফিমেল দুজনেই ভাবতেছে যে আমরা একটু গুছিয়ে নেই, তারপর আমরা বেবির জন্য ট্রাই করব। আরেকটা হচ্ছে ইজি অ্যাভেলেবিলিটি অফ কন্ট্রাসেপটিভস। এখন কি কি ফ্যাক্টরস থাকতে পারে, আমরা তো প্রথমে ভাগ করে নিলাম মেল ফিমেল, তারপর হচ্ছে বোথ কম্বাইন্ড ফ্যাক্টর, একটা হচ্ছে আনএক্সপ্লেইনড। এখন আরও কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রথমেই বললাম এইজ, ওবিসিটি, স্মোকিং, স্ট্রেস। স্ট্রেসটা কেন, আমরা কিন্তু আজকাল আসলে আমাদের তো ডক্টর পপুলেশন প্রচণ্ড পরিমাণে স্ট্রেসে থাকে। এই পড়াশোনা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট শেষ করলাম, আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে আমাদের মাথায় টেনশন করে হয় পোস্ট গ্র্যাজুয়েশন করো, বিসিএস দাও, ফ্যামিলি টানো, মানে ব্লা ব্লা ব্লা। এর মধ্যে মেয়েদের আসবে হচ্ছে বাচ্চা নিতে হবে, কিন্তু এখানে ক্যারিয়ারটা গুছানো হয়ে ওঠে নাই, তো আরেকটু পরে ট্রাই করি, মানে সব কিছু মেলে কিন্তু আমাদের স্ট্রেসটা খুব বেশি হাই। তো এই স্ট্রেসটা কি করে, এই স্ট্রেসটা হচ্ছে আলটিমেটলি আমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হচ্ছে ডেলিভার করে। সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা আমাদের এন্ডোমেট্রিয়ামটাকে হাইন্ডার করে, যার কারণে কিন্তু আমাদের ইমপ্ল্যান্টেশনটা ঠিকমতো হয় না। এছাড়াও স্ট্রেসের ফলে আমাদের কি হয়, স্ট্রেসের ফলে আমাদের হাইপোথ্যালামা পিটুইটারি যে রিদমটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয়, আমার এফএসএস এলএসের যে রেশিওটা সেটা অল্টার হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমার ইনফার্টিলিটি ডেভেলপ করছে। স্মোকিংও যদি আমি খেয়াল করি, স্মোকিং হচ্ছে কি করতেছে, আমার স্পার্মের কোয়ালিটিটাকে নষ্ট করে দিচ্ছে, কাউন্ট কমে যাচ্ছে। ফিমেলের ক্ষেত্রেও আমার এন্ডোমেট্রিয়াল রেসপন্সিবিলিটিটা মানে রেসপন্স যে করবে সেটাও কমে যাচ্ছে। কিছু সাবস্টেন্স অ্যাবিউজ আছে, যেমন ধরা কেউ হয়তো ক্যাফিন কোকেন খাচ্ছে বা হেরোইন খাচ্ছে অ্যাসেট্রা অ্যাসেট্রা, সেই সাবস্টেন্স অ্যাবিউজও কিন্তু আলটিমেটলি আমাদের এন্ডোমেট্রিয়ামটাকে রিসেপ্টর পাওয়ারটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এছাড়া হচ্ছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা বলি, যেমন ভিটামিন বি12 আর ভিটামিন বি6 ডেফিসিয়েন্সি। একটা ইনফার্টাইল কাপলকে করবো, হ্যান্ডেল করবো, আমরা কিন্তু সবসময় বলি ইনফার্টাইল কাপল, নট কিন্তু একটা পার্সন, মেল অর ফিমেল না। আমরা মানে মেইনলি একটা ইনফার্টিলিটি পেশেন্টকে যখনই ডিল করতে হবে অবশ্যই কিন্তু বলা হয় যে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে আসেন। এমনও হয় যে চেম্বারে একজন ওমেন্স আসছে, সে এসে বলে আমার তো করছে কিন্তু আমার বেবি হচ্ছে না। তো আমরা যখন তার হিস্ট্রিটা নেই, হিস্ট্রি নিয়ে দেখা গেল সে হয়তো গ্রামের বাড়িতে আছে কিন্তু তার হাজব্যান্ড চাকরির জন্য আছে ঢাকায় বা অন্য কোনো শহরে, আসে হয়তো সপ্তাহে একদিন শুক্রবারে বা 15 দিন পর পর একদিন। তো এই 15 দিন পরপর যখন সে আসতেছে নিশ্চয়ই তখন সে ওই ওভুলেশন পিরিয়ডেই মানে ইন্টারকোর্সটা হচ্ছে না। তো দ্যাটস ওয়াই কী হচ্ছে, তাহলে কিন্তু আমার সেই প্রপার টাইমিংটা হচ্ছে না। তো আমার যখন হিস্ট্রি নিতে হবে অবশ্যই কিন্তু দুজনকে সাথে থাকতে হবে, তার দুজনের কাছ থেকে। ইনফার্টিলিটিটা আমি বলবো যে ইনফার্টিলিটি প্রবলেমটা যে শুধুমাত্র গাইনোকোলজিস্ট হ্যান্ডেল করছেন তা না, গাইনোকোলজিস্টের সাথে কিন্তু অনেকগুলো জিনিস আমাদের রিলেটেড। আমার একজন ভালো সনোলজিস্ট লাগছে, কারণ সে আমাকে দেখে বলতে পারবে যে তার টিভিএসটা দেখে যে কোনো প্রবলেম আছে কিনা। আমার একজন ইউরোলজিস্ট লাগতেছে, মেল পার্সনটাকে ডিল করার জন্য একজন ইউরোলজিস্ট লাগতেছে, কারণ কি হয়তো তার রেট্রোগেট ইজাকুলেশন আছে, প্রিম্যাচুরি ইজাকুলেশন আছে বা কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে, করার জন্য
তো ইটস এ টিম ওয়ার্ক। এখন যদি আমি হিসাব করি আমার ফার্টিলিটি এজ দিয়ে, আমরা যদি খেয়াল করি যে আমাদের ফার্টিলিটি সবচেয়ে বেশি হাই থাকতেছে 20 থেকে 24 ইয়ার্সে, ফিমেলদের ক্ষেত্রে বলতেছে, এবং মেলদের ক্ষেত্রেও বলা হয় যে আফটার 40 ইয়ার্সে কিন্তু তাদের ইনফার্টিলিটির চান্স অনেক বেশি। ইউজুয়ালি কী হয়, আমাদের দেশের ছেলেরা একটু এস্টাবলিশ হয়ে বিয়ে করতে করতে কিন্তু মোটামুটি 35, মিনিমাম 35 ক্রস করে ফেলে। তো 35 ক্রস করার পরে যদি সে আরেকটু সময় নেয় যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা সব কিছু করতে করতে, তার কিন্তু তার বয়স চলে যাচ্ছে, কি হচ্ছে আলটিমেটলি এটি ডেভেলপ করছে। এখন 25 to 29 ইয়ার্সে ফার্টিলিটি ডিক্লাইন করতেছে 4 থেকে 8%। সেটা যখন আমার 30 থেকে 35 ইয়ার্স আসতেছে তখন হয়ে যাচ্ছে সেটা প্রায় 20%, এবং 35 থেকে 40 ইয়ার্সের মধ্যে প্রায় 46% ইনফার্টিলিটি, মানে ফার্টিলিটিটা ডিক্লাইন করবে। ওবিসিতে কি প্রবলেম? ওবিসিটির প্রবলেম হচ্ছে, ওবিসিটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে, লেপটিন সিক্রেশন বাড়াই দেবে, লেপটিনের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া হচ্ছে। হাইপার অ্যান্ড্রোজেনিমিয়াতে কী হবে, আমরা যদি আমাদের ফিজিওলজিটা চিন্তা করি, আমাদের স্পার্ম জেনেসিস মানে স্পার্মাটোজেনেসিসের জন্য কিন্তু লাগে অ্যান্ড্রোজেন এনভায়রনমেন্ট। সেটা যদি আমি আমার ফিমেল ক্ষেত্রে চিন্তা করি, তখন যদি হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া হয়ে যায় তখন কিন্তু তার ফলিকলগুলো ডেভেলপ করতে পারে না, এবং এফএসএস এলএসএসের রেশিওগুলো সেটা অল্টার হয়ে যায়। তো এই সময় কিন্তু আমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো প্রবলেমগুলো আসলে ডেভেলপ করে। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরসগুলো। এখন এনভায়রনমেন্টালের মধ্যে আমাদের আরও কিছু ফ্যাক্টরস ইউজ করতে হয়, যে সে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড এগুলো ইউজ করতেছে কিনা। হয়তো সে একজন ফার্মার্স ওয়াইফ, সে হয়তো কৃষিক্ষেত্রে কাজ করছে, সে যে পেস্টিসাইডগুলো দিচ্ছে, বা পার্সনটাই চিন্তা করে সে হয়তো কৃষিকাজ করছে, এই যে পেস্টিসাইডগুলো সে তার ফসলের উন্নতির জন্য করতেছে, সেটা কিন্তু আলটিমেটলি তাকে ক্ষতি করতেছে। এবং কিছু ক্ষেত্রে বলা হয় যে যারা আসলে অ্যানাস্থেসিয়াতে আছে, অ্যানাস্থেটিক যে জিএ ড্রাগসগুলো সেগুলোও কিন্তু একটু প্রবলেম করে। তারপর হচ্ছে যারা অর্থোপেডিশিয়ান, এই যে তারা সিআরএমটা পরে থাকতেছে, যতই সে রেডিয়েশন হ্যাজার্ডটা প্রিভেন্ট করুক না, কিন্তু সেই এফেক্টটা কিন্তু পড়তেছে তার স্পার্মাটোজেনেসিসেও। এই কারণে কিন্তু ফিমেলদেরকে ইউজুয়ালি বলা হয় যে তো আপনারা এখানে থাকবেন না, কিন্তু মেলরা তো ওটি করছে, কিন্তু তাদের কিন্তু স্পার্মাটোজেনেসিসটা হ্যাম্পার হচ্ছে। এখন আমরা একটা পেশেন্ট আসলো, আমি পেশেন্টটাকে কীভাবে ডিল করব, তার থেকে আমি কী কী হিস্ট্রি আর নিতে হবে, আর হচ্ছে আমি তাকে কী কী ইনভেস্টিগেশন করতে দেব। আমি প্রথমে বললাম যে আমরা আসলে কী করি, আমরা ফিমেলের ক্ষেত্রে চিন্তা করি যে একটা ইউটার্ন ফ্যাক্টর, আমরা প্রথমেই একটা টিভিএস তাকে অফার করি যে আপনি একটা টিভিএস করে আসেন, করে আসলে বুঝবেন যে আপনার কী প্রবলেম। তো না, আমাদের কিন্তু হরমোনাল প্রবলেমগুলো একই সাথে ইম্পর্ট্যান্ট। আমরা অবশ্যই কিন্তু আমরা যখন একটা পেশেন্টকে বা কাপলকে টেস্ট করতে দিব, আমাদের কিছু হরমোনও টেস্ট করতে দিতে হবে। আমাকে দেখতে হবে তার ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কেমন, লুটিনাইজিং হরমোনটা কেমন, টিএসএসের লেভেলটা ঠিক আছে কিনা। একটা ওজিটিটি কিন্তু মাস্ট, ওজিটিটি করে দেখতে হবে যে তার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে কিনা। কিছু মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট যেমন হচ্ছে হবে। ক্ল্যামাইডাকে আমরা ইনফার্টিলিটি বা আমরা গাইনোকোলজিস্টটা বলি এটা সাইলেন্ট কিলার। ইউজুয়ালি তার কোনো সিমটমই আসলে বোঝা যায় না, কোনো সাইন সিমটম থাকে না ইউজুয়ালি, কিন্তু যখন আমরা আসলে টেস্ট করতে দিই ক্ল্যামাইডিয়া অ্যান্টিজেন, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এটা পজিটিভ পাই। সুতরাং ক্ল্যামাইডিয়াল অ্যান্টিজেন খুবই ইম্পর্টেন্ট। একই সাথে আমরা কিছু টেস্ট যে এসবিএস এজি পজিটিভ কিনা, এগুলো আমরা কেন করব? কারণ এই জিনিসগুলো আমরা তো মানে মেডিকেল পার্সনরা হ্যান্ডেল করবো তাদেরকে। আমাদের হয়তো তাদের সিমেন অ্যানালাইসিসের প্রিপারেশনটা সেটা আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্টরা হ্যান্ডেল করতেছে। তো এই ধরনের কেসগুলোতে যাতে তারা এক্সপোজার না হয়ে যায়, সে কারণে আমাদের কিছু এই স্ক্রিনিং টেস্টও করে নিতে হবে। তারপর তো আমরা অবশ্যই একটা ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম করব, এবং মেলদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সিমেন অ্যানালাইসিস করতে দিব, এবং অবশ্যই একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ওজিটিটি প্লাস টিএসএস। কারণ কি এই জিনিসগুলো খুব মানে এন্ডোগাইনোপ্যাথি কিন্তু খুব একটা বড় অংশ দখল করে আছে এই ইনফার্টিলিটিগুলোতে। এখন আমরা ফিমেলে যদি একটু আবার ব্যাক করি, যে আমরা কিছু পড়েছিলাম ওভারিয়ান ফ্যাক্টর, যে লুটিয়াল ফেস ডিফেক্ট, লুটিয়াল আনরাচার্জড ফলিকল, এগুলো কি লুটিয়াল ফেস ডিফেক্ট যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের এন্ডোমেট্রিয়ামটা সময়ের সাথে যেরকমভাবে চেঞ্জগুলো আসার কথা, সেক্ষেত্রে যদি আমি 23 বা 24 ডেতে আমি এন্ডোমেট্রিয়ামটা পরীক্ষা করি, মানে আমি হয়তো একটা ডিএনসি করে আমি এন্ডোমেট্রিয়ামটা কালেক্ট করলাম বা এন্ডোমেট্রিয়াম স্যাম্পলিং একটা নিলাম, নিয়ে দেখলাম আমার যে
পরিমাণ প্রজেস্টেরনের কারণে চেঞ্জগুলো আসার কথা সেগুলো কিন্তু আসবে না। সেটাই হচ্ছে আমার লুটিয়াল ফেস ডিফেক্ট। আর লুটিয়াল কি একজন আসলে কোশ্চেন লিখেছে, হ্যাভ অ্যানি রোল অফ মার্কারি অ্যামালগাম ডেন্টাল ফিলিং ফর ইনফার্টিলিটি ইন মেল আর ফিমেল। বলা হয় যারা মার্কারি নিয়ে আসলে কাজ করে, মার্কারির কিন্তু আসলে একটা টক্সিক এফেক্ট আছে, ইনডাইরেক্ট টক্সিক এফেক্ট, সুতরাং এখান থেকেও কিন্তু আমার ইনফার্টিলিটিটা হতে পারে। এখন লুটিয়াল আনরাপচার্ড ফলিকলটা কি আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো যে আমাদের ওভামটা ট্র্যাপড হয়ে আছে। আমার তো কি হবে, যখন ফলিকলটা ম্যাচিওর হবে, যখন লুটিনাল সার্চ অ্যালেস সার্চটা হবে, তখন কি হবে, ওটার থেকে আমার ইউজুয়ালি ফলিকলটা রাপচার হয়ে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন দেখা যায় কিছু ইনফ্ল্যামেটরি রিয়াকশনের কারণে সেই ফলিকলটা কিন্তু মানে এক্সপেলড আউট হতে পারে না। সেটা কি আমরা বলতেছি লুটিনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম। এখন সিমেন অ্যানালাইসিস যদি আমরা করি একটা মেল পেশেন্টকে, সিমেন অ্যানালাইসিস কিন্তু আমার প্যারামিটারগুলো খুব ভালোভাবে দেখতে হবে। এবং সিমেন অ্যানালাইসিসের সময় আমরা যেটা করি, আমরা কিন্তু পেশেন্টের হিস্ট্রি নেই, পেশেন্টকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে তার এই 7-10 দিনের মধ্যে কোনো জ্বর হয়েছে কিনা। হয়তো তার একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশান ছিল, সেই ইনফ্ল্যামেটরি রিয়াকশানের কারণে যদি আমি সিমেন প্যারামিটারগুলো দেখি, তখন কিন্তু দেখবো যে আমার প্যারামিটারগুলো অনেক ফল ডাউন করছে। এবং ফল ডাউন যখন আমি পাবো, তখন হয়তো মনে করবো যে মেবি ইটস অলিগোস্পার্মিয়া, মেবি আমার কি হবে যে আমি পেশেন্টটাকে নিয়ে একটু মানে টেন্সড হয়ে যাব, পেশেন্টকে একটা ভুল রিপোর্ট আসবে, সেটাকে আমি তাকে ইন্টারপ্রেট করব, তো পেশেন্টটা কিন্তু আলটিমেটলি আমার কাছ থেকে অন্য কোথাও চলে যাবে, বা হয়তো আমাদের থেকে দেশের বাইরেও চলে যাবে। কারণ আলটিমেটলি আমাদের দেশের বাইরে ট্রিটমেন্টের উপর সবার এত ভরসা, আমাদের উপর তো কারো ভরসাই নেই। তো সেই কারণে আমরা যখন একটা পেশেন্টকে সিমেন অ্যানালাইসিস করতে বলবো, তাকে অবশ্যই সিমেন অ্যানালাইসিসের কিছু ফাইন্ডিংস মানে কী কী করতে হবে, কীভাবে কালেকশনটা করতে হবে, কখন তাকে রিপোর্টটা এসে জমা দিতে হবে, স্যাম্পল কালেকশন করে জমা দিতে হবে, সেগুলো বলে দিতে হবে। এবং অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে তার যে 10 দিনের মধ্যে কোনো জ্বর ছিল কি না। এবং আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা যখনই একটা রিপোর্ট ইন্টারপ্রিটেশন একটা পেশেন্টকে বলবো, আমরা বলবো যে আমাদের আরেকটা ভ্যালু দরকার। কখনো আমরা একটা ভ্যালু দেখে পেশেন্টকে ডিক্লেয়ার করবো না যে আপনার এইটা প্রবলেম আছে। আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যেই ল্যাবরেটরিতে করেছি সেই পরে আরেকটা টেস্ট করতে, এবং যদি খুব ভালো হয়, যদি সে আমাকে সময় দেয়, পেশেন্টটা আমাকে বলে যে না আই হ্যাভ টাইম, গিভ ইউ এনাফ টাইম, দেন হচ্ছে আমি তাকে বলবো যে আপনি 3 মাস পরে আরেকটা টেস্ট করেন। কারণ আমরা যদি স্পার্মাটোজেনেসিসের প্রসেসটা দেখি যে পুরো স্পার্মাটোজেনেসিসটা প্রসেসটা কিন্তু কমপ্লিট হতে প্রায় 72 থেকে 84 ডেজ লাগতেছে। তো আমরা যখন তাকে 90 ডেজ পরে দিব, হয়তো ও সময় কোনো একটা কারণে তার স্পার্কুলার মোটিলিটি কম আসছে বা মরফোলজিতে অ্যাবনর্মালিটি আসছে, কিন্তু যখন আমরা 3 মাস পরে করতেছি তখন হয়তো দেখলাম যে তার ট্রিটমেন্টটা মানে এই ধরনের কোনো অ্যাবনর্মালিটি নাই। তো এই দুইটা রিপোর্ট আমি যখন অ্যানালাইসিস করব তার ভিত্তিতে ট্রিট করব। এখন এগুলো হচ্ছে মর্টালিটি কত, মরফোলজি কত, টোটাল স্পার্ম কাউন্ট কত। আমরা চাই আমাদের স্পার্ম কাউন্টটা 40-র উপরে থাক, মোর দ্যান 40 মিলিয়ন পার ইজাকুলেশন থাক। যদি আমরা এটা পাই বিলো 10, তখনই কিন্তু আমাদের আসলে অনেকগুলো অ্যাবনর্মাল হতে পারে। আমরা কি নর্মাল হচ্ছে ওষুধ দিলেই সে ভালো হয়ে যাবে, নাকি আমাকে হচ্ছে আরও কিছু মানে এক্সট্রা ট্রিটমেন্ট করতে হবে, বা এর মতো জিনিসগুলো তাকে করতে হবে। এই জন্যই হচ্ছে আমার সবসময় আমরা অবশ্যই সেকেন্ড বার করা উচিত। এখন আমি কি করব, যখন আমি এটা দেখলাম, আমার সিমেন অ্যানালাইসিস করলাম, আমার হয়তো রিপোর্ট আসলো অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া, তখন আমি কি করতে পারি? তখন আমি আমার হরমোন স্টাডিগুলো করে দেখব যে হরমোন স্টাডিতে কোনো প্রবলেম আছে কিনা। হরমোন স্টাডি কি দেখব, আমরা যেমন ইনজেকশন এইচসিজি দিয়ে থাকি, ক্লোমিফেন সাইট্রেট ইউজ করে থাকি, সুতরাং আমাকে তখন একটা প্রোল্যাক্টিন লেভেলও দেখতে হবে। মানে আমরা ইউজুয়ালি ফিমেলদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখি এবং যে পেশেন্টটা আসলে একটা অ্যাফেসিস করলাম, অ্যালেস করলাম, টিসেস করলাম, প্রোল্যাক্টিন করলাম, তা না, মেলদের ক্ষেত্রেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু আমাদের একটা কস্ট বিশাল ব্যাপার, কস্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মতো দেশের জন্য, তাই আমরা প্রথমে একটা সিমেন অ্যানালাইসিস করি, তারপর কিন্তু আমরা পেশেন্টটাকে এই হরমোন লেভেলগুলো করতে দিই। এখন হরমোন লেভেলগুলো কী আসতো, যদি আমার টিএসএসটা হাই আসে তাহলে আমি বুঝেই গেলাম তার হাইপোথাইরয়েডিজমের প্রবলেম, তাকে আমি থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে দিলাম। যদি আমার টেস্টোস্টেরনটা কম আসে, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি ইনজেকশন এইচসিজি দিব। সেটা কীভাবে দিই, সাধারণত আমরা 5000 ইউনিট থেকে
10,000 ইউনিট পর্যন্ত দিতে পারি, এবং ইউজুয়ালি আমরা দিই 3 টাইমস উইকলি। এরপর আমরা খেয়াল করবো এটা কি আনরেসপন্সিভ অর রেসপন্সিভ। যদি রেসপন্সিভ হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু ডায়াগনোস হাইপোগোনাড্রপিক হাইপোগোনাডিজম, সেটা আমরা হচ্ছে ইসিজিটা কন্টিনিউ করলাম। কিন্তু যদি আনরেসপন্সিভ হয় সেক্ষেত্রে আমরা বুঝবো হয়তো তার কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে, হয়তো তার ক্লাইনেফিল্টার সিনড্রোম আছে, বা মাইক্রো ডিলেশন অফ লং আর্ম অফ ওয়াই ক্রোমোজোম আছে। আমরা যদি আমার অ্যানাটমিক্যালি দেখি যে আমাদের প্রথম দিকে যে 5-6 উইক্সে যে ডিফারেন্সিয়েশনগুলো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওয়াই গোনাডের যে প্রেজেন্সটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন সিরাম প্রোল্যাক্টিন যদি দেখি, সিরাম প্রোল্যাক্টিন যদি হাই হয়, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, সেক্ষেত্রে আমরা একটা এক্সরে করে দেখবো যে তার কোনো মাইক্রো অ্যাডেনোমা বা ম্যাক্রো অ্যাডেনোমা আছে কি না। এবং প্রোল্যাক্টিন লেভেলের ক্ষেত্রেও কিন্তু একই কথা ইম্পর্টেন্ট। আমি আবার বলবো, যদি পেশেন্টের প্রোল্যাক্টিন লেভেল হাই হয়, হয়তো আমি প্রোল্যাক্টিন লেভেল পেলাম এখন 50, হতেই পারে স্ট্রেসেও কিন্তু প্রোল্যাক্টিন লেভেল হাই হয়। আর আমরা যেহেতু অল টাইম স্ট্রেসে থাকি, তো সেই জন্য বললাম যে অবশ্যই আমরা রিপিট করব। 100 থাকতে পারে, 100 হলেও আমরা আরেকটা রিপিট করে দেখব যে আসলে কি প্রোল্যাক্টিন লেভেলটা নর্মাল আর অ্যাবনর্মাল। কারণ একটা পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করবো, ক্লোমিফেল সাইট্রেট দিব, ক্লোমিফেল সাইট্রেট কিন্তু দেওয়াটা সোজা, কিন্তু পেশেন্টের জন্য কিন্তু এটাকে মানে নেওয়াটা খুব কঠিন, কারণ তার ভমিটিং টেন্ডেন্সিটা হয় খুব বেশি। সো দ্যাটস ওয়াই আমি অবশ্যই সেকেন্ড টাইম টেস্টটা করে দেখব। এরপর আমরা দেখবো যে তার এফএসএস লেভেলটার কী অবস্থা। এফএসএস লেভেলটা যদি আমার হাই হয় তাহলে আমি বুঝতে পারবো যে কি এটা হাইপারগোনাড্রপিক হাইপোগোনাডিজম। আর যদি নর্মাল বা লো হয়, নর্মাল হলে আমাকে অবশ্যই এটা টেস্টিকুলার বায়োপসি করে দিতে হবে। আমরা কি দেখলাম, টেস্টিকুলার বায়োপসিটা কিন্তু তাহলে আমরা আসলে অনেক পরে যাচ্ছি। এফএসএসের লেভেল চেক করলাম, নর্মাল টেস্টিকুলার ভলিউম পাইলাম। এই নর্মাল টেস্টিকুলার ভলিউম দেখার জন্য আমাকে আগে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে। স্কোটামে আলট্রাসোনোগ্রামকে টেস্টিসের ভলিউমটা কত, সেটা দেখার পরে আমি টেস্টিকুলার বায়োপসিতে যাব। সেখানে আমি দেখব যে স্পারমাটোজেনেসিসটা নর্মাল কিনা। যদি নর্মাল পাই সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে অবশ্যই তার একটা অবস্ট্রাকশন আছে, মানে যেটা পোস্ট টেস্টিকুলার কজে আমি বললাম যে অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট ডাক্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে লেটেস্ট টেকনোলজিগুলো আছে, যেমন ইক্সি বা আইভিএফ, সেই টেকনোলজিগুলো থেকে আমাদের প্রসিড করতে হবে। আর যদি লো হয় তার মানে হচ্ছে হাইপোগোনাড্রপিক হাইপোগোনাডিজম, সেটা হতে পারে ক্যালম্যান সিনড্রোম। দেন হচ্ছে আমরা তাকে আবার ইনজেকশন এইচসিজি দিব 3 টাইমস উইকলি, এবং এরপর চেক করে দেখবো তার স্পারমাটোজেনেসিসটা হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই ডোনার স্পার্ম বা অ্যাডপশনে চলে যেতে হবে। এবং আরেকটা যেটা আমি অবশ্যই বলবো, পেশেন্টটা যখন হিস্ট্রি নেব, ইনফার্টিলিটি পেশেন্টকে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার যে পিউবার্টি ক্রস করার পরে, মানে আপনার যে 14 থেকে 19 বছর বা এরপরে আপনার কি কখনো মাম্পস হয়েছিল কিনা, আপনার কি দুই পাশে কখনোই এই প্যারোটিড গ্ল্যান্ডগুলো ফুলে গেছিলো কিনা, এগুলো কিন্তু বলতে পারে। আসলে এটা অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে, কারণ এই মাম্পস অর্থাইটিস কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ মেল ইনফার্টিলিটি। আগের কালে আমরা অনেকগুলো পড়তাম যে ব্যাজাল বডি টেম্পারেচার দেখি, সেরাম প্রোজেস্টেরন লেভেল দেখি, কিন্তু এখন কিন্তু আসলে আমরা এগুলোকে একটু অ্যাভয়েড করি। সেরাম প্রোজেস্টেরন লেভেলটা কিন্তু খুবই কম দেখা হয়। আমি প্রথমেই বললাম ফিমেলদের ক্ষেত্রে আমি অবশ্যই যেটা করব, এফএসএস, এলএস, টিএসএইচ করলাম, ওজিটিটি করলাম, একটা আলট্রাসোনোগ্রাম করলাম, এবং এগুলো করার পর আমি একটা ক্লাইমাইডের অ্যান্টিজেন দেখলাম সেটা পজিটিভ কিনা। এরপর কিন্তু আমি ধাপে ধাপে যাবো যে আসলে আমি কী করব। এবং একই সাথে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অনেকে প্রেফার করে যে সিরাম প্রোজেস্টেরনটা দেখার জন্য। সিরাম প্রোজেস্টেরন আমরা কেন দেখি? সিরাম প্রোজেস্টেরন আমরা দেখি হচ্ছে, যদিও এখনকার ম্যাডামরা এটা প্রেফার করে না ইনফার্টিলিটি, তবুও যদি জিজ্ঞাসা করে, সিরাম প্রোজেস্টেরনটা আমরা দেখি এই কারণেই, যখন কর্পাস লুটিয়ামটা 14 ডেজে ডেভেলপ করলো, তখন কিন্তু সে কী করবে, সে প্রোজেস্টেরন সিক্রেট করবে এবং ইস্ট্রোজেন লেভেলটা ফলো করবে। তাহলে আমরা কি পাবো, যে ডে 14 পরে যে আমার প্রোজেস্টেরন লেভেলটা হাই হবে। আমরা ইউজুয়ালি কখন করি, এটা ডে 21-এ করি, এবং ডে 21-এ করে আমি চেক করে দেখি এটার লেভেলটা কত। আমার এটা লেভেল হবে মোর দ্যান 6। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এফএসএস এলএস করতে দিই, আমরা ইউজুয়ালি এটা করতে বলি ডে 2 এবং ডে 3-তে। অন্য লেভেলের সময় কেন করি না, কারণ ওই সময় হচ্ছে এগুলো একদম বেজাল লেভেলে থাকে। তো যখন আমরা আরও পরে করব তখন কিন্তু আমার যেমন এফএসএস এর লেভেলটা অনেক হাই থাকবে। আমরা যদি ডে 13, ডে 14-এর সময় করি, তখন আমি এলএস লেভেলটা হাই পাবো। যদি তখন আমি এলএস লেভেল হাই দেখে এফএসএস এলএস রেশিও অ্যাবনর্মাল দেখে পিসিওস চিন্তা করি, তাহলে ইটস টোটালি রং। দ্যাটস ওয়াই আমাদের এটা প্রোটোকলটাই হচ্ছে আমরা এফএসএস এলএস দেখবো ডে 2, ডে 3-তে। এখন একটা পেশেন্ট আসলো যে সে বলতেছে যে আমার 6 মান্থ ধরেই অ্যামেনিউরিয়া, তাহলে আমি তাকে কখন দেখব?
সেই সব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পেশেন্টকে অবশ্যই বলি যে আপনি একটা কোনো প্রজেস্টেরন প্রিপারেশন নেন, সেটা প্রিপারেশন নিয়ে যখন উইথড্রয়াল ব্লিডিং হবে তারপর আপনি একটা ডে 2 বা ডে 3-তে হচ্ছে আপনি FSS-LS লেভেলটা করবেন, কারণ উই নিড এ বেসাল ভ্যালু। এখন আমরা কখন টিউবাল ফ্যাক্টরে যাব? কারণ টিউবাল ফ্যাক্টর দেখাটা হচ্ছে একটা ইনভেসিভ প্রসিডিউর। আমরা ইউজুয়ালি ল্যাপারোস্কোপিটা প্রেফার করি, কিন্তু এখন আরও কিছু প্রসিডিউর আছে যা হচ্ছে ইনভেসিভ না হলেও খুব সোজা। যেমন আপনি একটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি ইউজ করতে পারি, আমরা একটা হিস্টোসালফিঙ্গোগ্রাফি করতে পারি, সেটা করে দেখতে পারি যে তার টিউব দুটো প্যাটেন্ট আছে কিনা। যখন আমি ওভুলেশন ফ্যাক্টরগুলো করে ফেলবো, ডিফারেন্সিয়েট করে ফেলবো যে না আমার ওভুলেটরি ফ্যাক্টর না, তারপর কিন্তু আমি যাবো টিউবাল ফ্যাক্টরগুলো অ্যাসেসমেন্টে। কারণ ওভুলেশন ফ্যাক্টরটাই আমি দেখতেছি প্রায় 35 থেকে 40%, এবং একই সাথে আপনি একটা আলট্রাসোনোগ্রাম কিন্তু করে ফেলছেন, ওখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে না তার কোনো ইউট্রাইন প্রবলেমও নাই। Then you go for tubal factor. You suggest a hysterosalpingography or saline infusion sonography. Saline infusion sonography দেওয়ার আগে অবশ্যই আমরা একটা জিনিস করতে পারি, আমরা যখন টিভিএস করতেছি তখনই কিন্তু আমরা দেখে ফেলতেছি যে তার কোনো পলিপ আছে কিনা, এন্ডোমেট্রিয়াল পলিপ বা সাবমিউকাস ফাইবার আছে কিনা। যদি আমি এটা না পাই, আমার স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করার কোনো দরকার নেই, আমি হিস্টোসালফিঙ্গোগ্রাফি করব। কিন্তু যদি আমি দেখি আমার এন্ডোমেট্রিয়ামটা অনেক থিকেন্ড এবং আই এম কনফিউজ যে এটা এন্ডোমেট্রিয়াল পলিপ কিনা, তখন আমি কিন্তু পেশেন্টকে বলি যে আপনি এটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করা। আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে এটাই, আমরা যারা জিপি প্র্যাকটিস করব তারা যাতে আমরা তুলনামূলক একটা আইডিয়া পাই যে আমরা একটা পেশেন্টকে কখন কী কী টেস্ট করব, দেন হচ্ছে আমি পেশেন্টটাকে রেফার করব। এই কারণে আমি হচ্ছে সাথে সাথে এগুলো একটু ইন্টারপ্রিটেশনও বলে যাচ্ছি। এখন হিস্টোসালফিঙ্গোগ্রাফি করে আমরা কি দেখি? হিস্টোসালফিঙ্গো করে আমরা দেখি যে টিউবটা প্যাটেন্ট কিনা, যে দুইটা টিউবদের থেকে ফ্রি স্পিলেজ হচ্ছে কিনা, এবং যদি দেখি এটাতে কোনো অ্যাবনর্মালিটি তখনই কিন্তু, বা এটা নর্মাল হওয়ার পরেও সে প্রেগনেন্ট হচ্ছে না, আমি তাকে ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না, দেন কিন্তু আমরা ল্যাপারোস্কোপিতে যাই। এবং মেল ফ্যাক্টরের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি আমি দেখি যে একটা পেশেন্টের স্পার্ম কাউন্ট হচ্ছে বিলো 10 মিলিয়ন, তখন আইইউআই করার আগেও কিন্তু আমার এই টিউবাল প্যাটেন্সিটা করা ইম্পর্টেন্ট। আমার ল্যাপারোস্কোপি করে দেখে নিতে হবে যে ফিমেল ফ্যাক্টরটা ভালো কিনা। যদি আমার ফিমেল ফ্যাক্টরে অ্যাবনর্মালিটি থাকে তাহলে অবশ্যই তো আমাকে আইভিএফে যেতে হবে, আদারওয়াইজ তো আমার কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমি ইক্সি করি বা আমি হয়তো আইইউআই প্রিপারেশন করে ভালো স্পার্মগুলো কালেক্ট করলাম, কিন্তু আমি যখন দিব আমার তো টিউবই প্যাটেন্ট না, তো টিউব প্যাটেন্ট না হলে আলটিমেটলি তো আমার কনসেপ্টটা হবে না, প্রেগনেন্সি আমার হলো না। দ্যাটস ওয়াই আমরা যখন এই আইইউআই বা আইভিএফের মতো প্রসিডিউরগুলোতে যাচ্ছি তখন কিন্তু আমার অবশ্যই টিউব প্যাটার্নটা দেখা দরকার। এবং সে তার থেকেও কিন্তু আর পরে ডিসিশন হতে পারে যে আমাদের ডোনার স্পার্ম লাগবে কিনা, ডোনার ওভাম লাগবে কিনা, কী কী অবস্থা, বা আমাকে যদি আমরা এটাকে আমরা অ্যালাউ না করি আমরা কি অ্যাডপশানে চলে যাব কিনা। এই ধরনের প্রসিডিউরগুলোর কারণেই কিন্তু আমাদের ল্যাপারোস্কোপিটা খুবই ইম্পর্টেন্ট। এবং ল্যাপারোস্কোপি আরেকটা ইম্পর্টেন্ট এই হচ্ছে যে আমরা যদি দেখলাম একটা পেশেন্টের ক্ল্যামাইডিয়া পজিটিভ, যখন একটা মেল আর ফিমেল ফ্যাক্টর ক্ল্যামাইডিয়া পজিটিভ পাচ্ছি, একজন পজিটিভ মানে কিন্তু তার পার্সন মানে স্পাউস কিন্তু অবশ্যই পজিটিভ হওয়ার কথা। এখন আমাদের কিছু ফলস নেগেটিভ ভ্যালু আসতে পারে, ফলস পজিটিভের থেকে আমরা ফলস নেগেটিভ নিয়ে বেশি চিন্তা করি, কারণ হচ্ছে ফলস পজিটিভ হসলো আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, এরপর আবার ট্রিটমেন্ট প্রোটোকলে চলে গেলাম, কিন্তু যদি ফলস নেগেটিভ আসে আমরা কিন্তু এই ট্রিটমেন্ট প্রোটোকলে যেতে পারতেছি না। সেই কারণেই হচ্ছে এই ক্ল্যামাইডিয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং যদি আমরা মনে করি যে মেবি তার হিস্ট্রি অফ ক্ল্যামাইডিয়া পজিটিভ আছে, তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং ক্ল্যামাইডিয়া হচ্ছে এত টিউবাল অ্যাডেশন করে, তো সেগুলো যদি আমরা ল্যাপারোস্কোপি না করি, ল্যাপারোস্কোপি করে আমরা অ্যাডিশিওলাইসিস করতে পারি, সেই অ্যাডিশিওলাইসিসের সাথে হচ্ছে আমরা টিউবাল প্যাটেন্সিটাও দেখে নিতে পারছি, হয়তো কোনো মিউকাস প্লাগ থেকে টিউবটা মানে প্যাটেন্ট না ব্লক হয়ে আছে, সেটাও কিন্তু আমার একই সাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার ল্যাপারোস্কোপিটা ইম্পর্টেন্ট। এখন আমরা যখন ফিমেল ফ্যাক্টরগুলো দেখব, কিভাবে দেখব? আমরা ফিমেল ফ্যাক্টর দেখলাম যে নো কনসেপশন ফর 1 ইয়ার, দেন হচ্ছে আমরা এজটা দেখলাম, এজটাকে কত 35-এর কম না 35-এর বেশি, কারণ আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোটোকল কিন্তু 35 এবং 35-এর উপর দিয়ে হিসাব করি আমার ওই ওভারিয়ান রিজার্ভটার জন্য, অ্যান্টার ফলিকল কাউন্টগুলো চিন্তা করার জন্য। আমরা যাতে দেখি যে FSS-LS ঠিক আছে, কিন্তু আমরা তো কী করি, FSS-LS ঠিক থাকলো, আলট্রাসোনোগ্রাম নর্মাল থাকলো, আমরা পেশেন্টকে একটা প্রিপারেশন দিয়ে দিই, ইউজুয়ালি ক্লোমিফেন সাইট্রেট দিই অথবা লেট্রোজেল 6 মাসের জন্য দিয়ে দিই। ইউজুয়ালি 2 সাইকেল খাওয়ার পরে আমি তাকে বলি আপনি ডে 14 মানে ডে 11 থেকে ডে 14-এর মধ্যে টিভিএস করে ফলিকুলোমেট্রি করবেন। আপনার ফলিকুলার সাইজটা যদি ভালো হয় তখন অপারেশন হয়তো ইঞ্জেকশন HCG এরকম দিতে পারি, আপনার
প্রেগনেন্সিতে হয়ে যাবে, কিন্তু আমি ওষুধ দিলাম, কাজ হচ্ছে না। দ্যাটস ওয়াই কিন্তু আমার এজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার ফলিকলটাই ঠিকমতো ডেভেলপ করবে না। এখন 35-এর নিচে আছে, 35-এর নিচে আছে, কিন্তু তার মেনস্ট্রুয়েশনটা আমি দেখবো, মেনস্ট্রুয়েশনটা কি নর্মাল অর অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল হয় আমি হরমোন অ্যাসেগুলো করে ফেললাম, করে দেখলাম যে কোনো প্রবলেম আছে কি না, তারপর হচ্ছে তাকে ওভুলেশন ইন্ডাকশান দিলাম, কনসেপশন হয়ে গেল ভালো। আর যদি আনএক্সপ্লেইনড হয় তখন আমাকে হচ্ছে আইভিএফের মতো প্রসিডিউরে যেতে হবে। আবার যদি আমি দেখলাম তার এজ মোর দ্যান 35 ইয়ার্স, সেই ক্ষেত্রে আমাকে ওই যে আমি এফএসএস অ্যালেস করলাম, তখনই কিন্তু আমাকে ডে 2 আর ডে 3-তে অ্যান্টাল ফলিকুলার কাউন্ট এবং এএমএসটা করতে হবে। এখন অ্যান্টাল ফলিকুলার কাউন্টটাও কেন আমি হচ্ছে ডে 2 বা ডে 3-তে করলাম, কারণ আমরা কি জানি একটা সাইকেলে কিন্তু অনেকগুলো ফলিকল পিক আপ হয়, এবং এই ফলিকলটা কয়টা সে আমাকে দেখতে হয়। আমরা দেখতে চাই যে আমাদের দুইটা ওভারিতে মোর দ্যান 10 থাকবে, 10 ফলিকল থাকবে, এবং এই ফলিকল থেকেই একটা ফলিকল হচ্ছে পিক আপ হবে, সেটার থেকেই হচ্ছে পরে ফলিকুলার ডেভেলপমেন্টটা হবে। সে কারণে আমরা ডে 2 আর 3-তেই হচ্ছে অ্যান্টাল ফলিকুলার কাউন্টটা দেখে ফেলি। আর এই যখন মোর দ্যান 35, কেন আমরা এমএসটা চেক করতেছি? আমার এমএসটা আমি কি জানি, আমার হচ্ছে এমএসটা কমতে থাকবে। যদি ইটস মোর দ্যান 2, ইটস এনাফ, এটা আমাদের জন্য টেনশনের কারণে আমরা ওভালুশন ইন্ডাকশন দিচ্ছি, ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটার নিচে হয়ে যায়, বিলো 2 হওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে চিন্তা করতে হবে হয়তো কাজ হবে না, সেক্ষেত্রে হয়তো আমাকে আইভিএফের মতো প্রসিডিউরও যেতে হতে পারে। অ্যাবনর্মাল থাকলে আমাকে অবশ্যই সাথে প্রোল্যাকটিন আর টিএসএসটা চেক করে নিলাম, পুরো ওভারিয়ান রিজার্ভ আছে কিনা দেখলাম, দেন হচ্ছে আমি গোনাডোট্রফিন দিব বা আইভিএফ করব বা অ্যাডপশনের মতো প্রসিডিউরে যাব। এছাড়া হচ্ছে আমি টিউবাল অ্যাসেসমেন্ট যেটা বললাম সেটা দেখলাম যে টিউবটা প্যাটার্ন কিনা, না টিউবটা ব্লক আছে, সেই অনুযায়ী আমার টিউবটা যদি ব্লক থাকে সেটা কোথায় ব্লক থাকে, কর্নুয়াল ব্লক না মিড সেকশনে ব্লক না প্রক্সিমাল ব্লক, সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। যদি মিড সেকশনে ব্লক হয় তাহলে টিউবোপ্লাস্টি করতে হবে, যেটা খারাপ ডিজিজড অংশ সেটাকে টিউবোপ্লাস্টি করে আমরা করে দিতে পারি। তার ফলেও হচ্ছে আমার পেশেন্টটা ভালো হয়ে গেল, আমাকে আইভিএফের মতো কস্টলি প্রসিডিউরে যেতে হচ্ছে না। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট। বললাম যে আমি ইনজেকশন এইচসিজি দিতে পারি, এইভাবে আমি থ্রাইস উইকলি দিব। টিএসএস প্রোল্যাকটিন থাকলে সেই অনুযায়ী, প্রোল্যাকটিন হাই থাকলে ক্লোমিফেন সাইটে দিয়ে দিলাম। সাথে হচ্ছে আমার প্রোল্যাকটিনের জন্য আমি প্রোল্যাকটিন ট্রিটমেন্টটা করলাম, মাইক্রো অ্যাডেনোম আছে না ম্যাক্রো অ্যাডেনোম আছে দেখে নিলাম। এখন ফিমেলের ক্ষেত্রে আমি ওভুলেশন ইন্ডাকশনটা কীভাবে দিব? ইউজুয়ালি আমরা সবসময় প্রেফার করি ক্লোমিফেন সাইট্রেট অথবা লেট্রোজল। যদিও বলা হয় ক্লোমিফেন সাইট্রেট ফার্স্ট লাইন অফ ড্রাগ, কিন্তু ক্লোমিফেন সাইট্রেট দেওয়ার আগে অবশ্যই আমাকে দেখে নিতে হবে যে সেটা কি হাইপোগোনাডোট্রফিক না নর্মোগোনাডোট্রফিক তার এফএসএস এলএস লেভেলটা ঠিক আছে কিনা। ইউজুয়ালি আমরা নর্মোগোনাডোট্রফিক দেই, পিসিএসও দিতে পারি, তবে তার আগে তার এফএসএস এলএসের ভ্যালুটা দেখে নিতে হবে, সেক্ষেত্রে আমরা দিব। কিন্তু আমার জন্য যদি আমরা লেট্রোজল দেখি, কিন্তু লেট্রোজলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো নাই, পেশেন্টের প্রেগনেন্সির রেটও হাই। তো আমরা যদি জিপি প্র্যাকটিসের কথা চিন্তা করি যে আমরা একটা পেশেন্টকে এটা দিয়ে দেখতে পারি, সেক্ষেত্রে আমার বলবো যে লেট্রোজলটা বেটার। আমি আসলে একটা ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে যেটা আমার হাইপার প্রোল্যাকটিনিমিয়া থাকলে হচ্ছে ক্যাভারগুলিনটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমার যখন এফএসএস লেভেলটা দেখলাম, আমাকে হচ্ছে লেট্রোজলটা দিলাম। লেট্রোজল আর ক্লোমিফেন সাইট্রেটের সুবিধাটাকে, লেট্রোজলে কিন্তু আমার মাল্টিপল প্রেগনেন্সির কোনো চান্স নাই, খুবই কম। প্লাস হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট থেকে আমার মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, এবং ক্লোমিফেন সাইট্রেট যদি আমরা মোর দ্যান 12 সাইকেল ইউজ করি, আমার কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাও হতে পারে। ওয়াই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা? কারণ হচ্ছে এটা একই সাথে অ্যান্টি ইস্ট্রোজেনিক প্লাস ইস্ট্রোজেনিক। এখন ইস্ট্রোজেনিক প্রভাবের ফলে তো খুবই ভালো, এন্ডোমেট্রিয়ামের রিসেপ্টিভিটা বাড়বে, কিন্তু এই অ্যান্টি ইস্ট্রোজেনের কারণে কিন্তু আমার সার্ভাইকাল মিউকাস সেটা ঠিক হয়ে যাবে। সেই কারণে এটা প্রেগনেন্সি রেটটার খুব কম, সেক্ষেত্রে হচ্ছে লেট্রোজলের থেকে। এখন আমি লেট্রোজল 6 মান্থ দিলাম, প্রথম 2 মাসে দিয়ে দেখলাম যে 50 মিলিগ্রাম করে স্টার্ট করতেছি, কাজ হচ্ছে। 2.5 মিলিগ্রাম করে দিচ্ছি, কাজ হচ্ছে না। আমরা আরেকটু বাড়ালাম, 5 মিলিগ্রাম করে দিলাম, দিনে 2 বেলা করে দিলাম। ফলিকলটা দেখলাম এখনও আমার 18 থেকে 20 মিলিমিটার হচ্ছে না, প্লাস এন্ডোমেট্রিয়ামটা 8 মিলিমিটার ঠিক হওয়ার কথা, সেটাও হচ্ছে না। দেন আমি কী করবো? ডোজ তো বাড়াচ্ছি। 6 সাইকেলের পরে বলে যে যখন আমাদের এটাতে কাজ হয় না, তখনই কিন্তু আমরা ল্যাপারোস্কোপিটা সাজেস্ট করি, এবং এই ল্যাপারোস্কোপির উপরে ডিপেন্ড করে যে আমি পরবর্তীতে কী ট্রিটমেন্টে যাব। ল্যাপারোস্কোপি করলাম, দেখলাম যে আমার টিউবটা ব্লক, হাইড্রোসালফিংস হয়ে আছে, 2 সাইডে বাইলেটার হাইড্রোসালফিংস।
সেক্ষেত্রে কিন্তু আমার প্রেগনেন্সি রেট খুবই কম। সেক্ষেত্রে আমাকে অবশ্যই টিউব দুটা মানে হাইড্রোসালফিন্সটাকে সালফিংজেক্টমি করে আমাকে আইভিএফের মতো অপশানে অবশ্যই যেতে হবে, কারণ ওই হাইড্রোসালফিন্স থেকে আমার যে টক্সিনটা রিলিজ হবে সেটা কিন্তু এমব্রায়োটক্সিক এবং প্রেগনেন্সির রেটও খুব খারাপ। এখন আমরা কখন যাব? এই যে ল্যাপারোস্কোপি করলাম, দেখলাম হয়তো কোনো তেমন সমস্যা না, একটু সামান্য অ্যাডেশন আছে, টিউবটা একটু ব্লক ছিল, কিন্তু যখন আমি ডাই দিলাম টিউবটা প্যাটেন্ট হয়ে গেল। এখন আমি কি করব? যখন দেখলাম যে এগুলো ঠিক আছে, আমার এই একই সাথে লেট্রোজলটা কমপ্লিট হয়ে গেছে, তখনই কিন্তু আমার এই এফএসএসগুলো দিয়ে দেখতে হবে, মানে গোনাডোট্রফিনটা ইউজ করে দেখতে হবে যে আলটিমেটলি আমার রেজাল্টটা কেমন আসে। এখন সেটা আমরা কি করতে পারি? যদি আমার লেট্রোজলটা হয়তো 4 সাইকেল বা 5 সাইকেল দেওয়া হচ্ছে, তখনই আমি ল্যাপারোস্কোপিটা যদি করে ফেলি, বা 4 সাইকেল হচ্ছে আমি দেখতেছি যে আমার ফলিকলটা আসতেছে না, 6 সাইকেল পর্যন্ত আমি ওয়েট না করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি 4 সাইকেলের সাথে কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশনের সাথেই কিন্তু আমি আমার এই এফএসএস দিয়ে দেখতে পারি যে আমার রিসেপ্টরটা কেমন আসে। ধরুন হয়তো বা দেখা গেল যে আমার 2 সাইকেলে আমার 18 মিলিমিটার হচ্ছে, কিন্তু অ্যানি হাউ প্রেগনেন্সিটা হচ্ছে না। সেই সাথে আমি তখন যখন দেখলাম ফলিকলটার সাইজ 18 থেকে 20 মিলিমিটার এবং অ্যান্ডোমেট্রিয়ামটা থিকেন 8 মিলিমিটার, তখন অবশ্যই আমাকে একটা ইঞ্জেকশন এইসিজি দিয়ে নিতে হবে। এখন 3-4 সাইকেল হয়ে গেছে, এইসিজিও দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কাজ হয়নি, তখনই আমার কিন্তু ইঞ্জেকশন এফএসএসটা অল্টারনেট ডেতে দিয়ে দেখতে হবে যে আমার কাজ হচ্ছে কিনা। অনেক সময় এগুলোতেও কাজ হয় না, তখনই কিন্তু আমার গোনাডোট্রফিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট ইউজ করতে হয়। সেটাই হচ্ছে সেগুলো আমরা কী করি, হয়তো আমরা একেবারে লেভেল কমায় ফেলি, একদম পিটুইটারিকে ডিসেন্সিটাইজেশন করে ফেলি অ্যান্টাগনিস্টে দিয়ে, দেন হচ্ছে আবার এফএসএস দেই, দিয়ে হচ্ছে আস্তে আস্তে এটাকে হরমোন লেভেলটাকে ঠিক করি, দেন হচ্ছে আমার ওষুধগুলো একই সাথে যে এফএসএস এলএস এইচসিজি এগুলো আমি দিয়ে যাব। অথবা আমরা কি করি, একটা হচ্ছে ডাউন রেগুলেশন করতে পারি বা আপ রেগুলেশন করতে পারি। অথবা আমি কি করলাম যে আমি যে সাইকেল আছে সেই সাইকেলেই দিলাম, সেই সাইকেলেই আমি প্রথম থেকে 1 ডে অল্টারনেট করে এফএসএসটা দিতে থাকলাম। যখন দেখলাম যে আমার ফলিকলটাও ভালো চলে আসছে, আমার এন্ডোমেট্রিয়ামটা 8 মিলিমিটার বা মোর চলে আসছে, তখন আমি একই সাথে একটা এসিজি ইঞ্জেকশন দিয়ে ট্রিগার করে দেখতে পারি যে এটার কী অবস্থা। এখন এগুলো তো আমি চেষ্টা করতেছি, পেশেন্টের বয়স তো বার হয়ে যাচ্ছে, 38 হয়ে যাচ্ছে। যখন একটা পেশেন্ট 38 বা 40 কাছাকাছি চলে যায়, তখন কিন্তু আমাদের আসলে প্রেফারেবল করা হয় যে আমাদের আইভিএফের মতো ট্রিটমেন্টে চলে যাওয়াটাই বেটার, কারণ তখনও যদি আমি আইভিএফ অপশানটা ইউজ করি তাহলে হয়তো আমার সাকসেস রেটটা খুব ভালো হবে। কারণ প্রথম আইভিএফ আমি ইউজ করলাম, প্রথমবারই আমি 100% সাকসেস হবো তেমন কিন্তু না। এর সামনে খেয়াল করতে হবে, এটা অনেক সময় 2 থেকে 3 সাইকেলও লাগতে পারে আইভিএফের প্রসিডিওরটা, এবং যেহেতু এটা কস্টলি প্রসিডিওর, তাই যখনই আমার পেশেন্টটা 38 ক্রস করে যাচ্ছে, যদিও বলা হয় 40, কিন্তু আমরা এখন 38-এ নামায় নিয়ে আসছি, 38 ক্রস করে যাচ্ছে, তখনই কিন্তু আমাকে মাথায় নিয়ে আসতে হবে আইভিএফের মতো প্রসিডিওরগুলো। এখন আইআই কী করতে পারো? আইআই তো আমরা করতে পারি, মানে কম কস্টলি, খুব বেশি আমার খরচও লাগে না, আমাদের দেশের মতো খুব ভালোভাবে করা যায়। যখন আমরা দেখলাম যে সিমেন অ্যানালাইসিসের কাউন্টটা লেস দ্যান 10 মিলিয়ন, 5 থেকে 10 মিলিয়নের মধ্যে আছে, তখন কিন্তু আমি আইইউআই অপশনে যেতে পারি। কিন্তু যদি বিলো 5 মিলিয়ন হয়ে যায়, তখন কিন্তু আইইউআইয়ের ভালো কাজ করে না, তখন কিন্তু আমাকে আইভিএফ অপশনেই যেতে হবে। এখন এগুলো তো বেশি থটের কথাবার্তা হয়ে গেল, যে এগুলো তো আসলে হচ্ছে আমাদের জন্য না, এগুলো তো হচ্ছে স্পেশালিস্টের জন্য কথা। তাহলে আমরা কি করতে পারি? আমরা তো হচ্ছে কি করব, প্রথমে পেশেন্টটাকে কাউন্সেলিং করব, যে আপনি চেষ্টা করে দেখেন। অবশ্যই কাউন্সেলিংয়ের সময় বলতে হবে যে আপনি সব মানে চেষ্টা করবেন একদিন পর পরে স্বামী স্ত্রী মেলামেশা করার জন্য, এবং স্পেশালি এটা করবেন হচ্ছে ডে 10 থেকে ডে 20-এর মধ্যে। এবং আমাদের দেশেও কিন্তু এখন এলএস কিট পাওয়া যায়, এলএস কিট দেখেও কিন্তু সে ডেট 10 থেকে 20-এর মধ্যে দেখতে পারে যে তার ইউরিনের চেঞ্জটা কেমন, চেঞ্জ অনুসারেও কিন্তু সে ওই সময় হচ্ছে মেলামেশাটা বাড়াতে পারে, এবং আলটিমেটলি সে প্রেগনেন্সি রেটটা মানে ভালো হতে পারে। আরেকটা হতে কী পারে, আমরা পেশেন্টকে বলি যে আপনি হচ্ছে জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন, একটু ফলিসন খেতে পারেন, একটু ভিটামিন প্রিপারেশনগুলো নেন, সাথে হচ্ছে আপনাদের স্ট্রেস থাকলে স্ট্রেস ফ্যাক্টরটাকে রিলিভ করার চেষ্টা করেন। ক্যাফেন থাকলে ক্যাফেন খাবেন না, দিনে অবশ্যই 250 ml বেশি কফি খাওয়া উচিত না, বা 3 থেকে 4 কাপের বেশি কফি খাওয়া উচিত না। এবং অবশ্যই বলবো সিগারেট যা খাচ্ছিলে সিগারেটটাকে বন্ধ করার জন্য। এই ধরনের কাউন্সেলিংগুলো দিয়ে আমরা, যদি আমি দেখি আমার সিমেনালাইসিসটা ভালো এবং আমার ফিমেলের এফএসএস এলএসটা ঠিক আছে, টিএসএসটা ভালো আছে, ওজিটিটি নর্মাল,
দেন কিন্তু আমি টিউবাল প্যাটেন্সি না করেও একটু লেট্রোজল ইউজ করে দেখতে পারি যে আমার প্রথম 2-3 সাইকেলে কাজ হচ্ছে কিনা। প্রথম 2 সাইকেলে হলো না, আমরা একটু বাড়াই দিলাম, আরও 2 সাইকেল দেখলাম, কিন্তু এরপরে আসলে আর আমাদের কাছে থাকা উচিত না, অবশ্যই আমাদের এগুলোকে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ ওরাই আসলে ভালো বলতে পারবে যে এর পরবর্তীতে ওনারা কী কী প্রোটোকলে যাবে, ওনারা কি গোনাডোট্রফিন ইউজ করবে নাকি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট ইউজ করবে, সেই অনুযায়ী তারা তাদের ডিসিশানগুলো নিতে পারবে। তো আমার মনে হয় এতটুকুই আমাদের জন্য এনাফ। যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তো এরপরে যদি আপনাদের মনে হয় কোনো কোশ্চেন আছে বা কিছু জানতে চাচ্ছেন, আপনারা আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারেন, আমি চেষ্টা করব এগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করেছি একটু সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য, ক্লিয়ার করার জন্য, কিন্তু আসলে এই জিআরএস অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট বা এফএসএস এলএসের ব্যাপারগুলো বা কখন ইনজেকশন এসিজি দেবেন, এগুলো একটু হচ্ছে স্পেশালিস্টদের জন্য। এত কিছু হচ্ছে আমাদের মানে জিপি প্র্যাকটিস বা আমাদের স্টুডেন্টদের মানে যারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের জন্য কিন্তু লাগে না। আমাদের জন্য হচ্ছে আমরা কখন কোন টেস্টটা করব, কি কি দেখব, বা আমাদের রিলেটিভদের যদি হয় কখন কি করা উচিত বা কখন কাকে রেফার করব, এই জিনিসগুলো জানলে কিন্তু আমাদের জন্য এনাফ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।